ঘড়ির কাঁটা রাত ৮টা ছুঁই ছুঁই। পা ব্যথা করছে, খিদে পেটে মোচড় দিচ্ছে, গা গোলাচ্ছে। মাথার ভিতর জমা হচ্ছে রাগ আর মনে বিরক্তি। এই পরিস্থিতি বুঝতে হলে পিছিয়ে যেতে হবে ৬টা মাস। গল্প শুরু হয়েছিল ছোট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে। জীবন চলছিল তার নিজস্ব ব্যস্ততায়, শুধু বাঁচতে ভুলে গিয়েছিলাম। রোজকার একঘেয়েমি জীবনে যে ক্লান্তি জমে, যায় না সে ঘুমালে। সেটা যায় নিজেকে খানিক প্রশ্রয় দিলে, একটু দূরে কোথাও চলে গেলে, ব্যস্ততার বাইরে জীবনটা আবার ছুঁয়ে দেখলে, বা হয়তো অন্য আকাশের নিচে কিছু মুহূর্ত কাটালে। লিখলাম, ভারত মহাসাগরের বুকে সে এমন এক ছোট্ট দ্বীপ যেখানে জেগে আছে দুটো আগ্নেয়গিরি। আছে শান্ত, স্নিগ্ধ, ধাপে ধাপে নেমে আসা সবুজ ধানক্ষেত। এখানে কোনায় কোনায় লুকিয়ে আছে অসম্ভব সুন্দর সব জলপ্রপাত। আর আছে এমন এক সূর্যাস্ত যা শুধু অনুভব করা যায় আজীবন, চোখ বন্ধ করে। প্রথম দিনের প্রথম গন্তব্য সমুদ্রের ধারে পাহারারত এক প্রাচীন প্রহরী। সমুদ্রের উপর ৭০ মিটার উঁচু পাথুরে চূড়া, তার একদম কিনারে দাঁড়িয়ে একটা মন্দির। স্থানীয়দের বিশ্বাস সামুদ্রিক বিপর্যয় থেকে প্রতিনিয়ত বালিকে রক্ষা করে চলেছে এই মন্দির। ইন্দোনেশিয়ার ভাষায় উলু মানে পাথর আর ওয়াটু মানে কিনারা। মন্দিরের এরকম আশ্চর্য সুন্দর অবস্থান থেকেই এই স্থাপত্যের নাম উলুয়াটু মন্দির। আমরা পৌঁছালাম সূর্যাস্তের ঠিক আগে। আকাশে ধীরে ধীরে রং ধরতে শুরু করেছে, লাল, হলুদ, কমলা। প্রকৃতির চিত্রনাট্যের এ এক মন্ত্রমুগ্ধকর দৃশ্য। আমি ভিড় থেকে আলাদা হয়ে পাথরের কিনারে গিয়ে বসলাম, সামান্য দূরে, একটু একা, একটু চুপচাপ। দিনের শেষে ঘুমের দেশে গোধূলি রঙে ভেসে ক্লান্ত আলো ঢেকে যায় নীরবতা নামে ঘিরে। এরপর ঝুপ করেই সন্ধ্যা নামল। গোধূলি আলোয় পাথরের উপর বৃত্তাকারে বসে গেল একদল মানুষ, ২০, ৩০, হয়তোবা ৫০ জন। শুরু হলো কেচাক। প্রথমে মনে হলো এটা একটা শব্দ মাত্র, তারপর বুঝলাম এটা শ্বাস। একটার সাথে আর একটা শ্বাস মিলিয়ে তৈরি হয়েছে একটা ঢেউ, যা আছড়ে পড়ছে মনে। কোনো যন্ত্র নেই, শুধু মানব কণ্ঠ, একসাথে, একই ছন্দে। মঞ্চস্থ হলো রামায়ণ। বিচ্ছেদ, অন্ধকার, তারপর আবারও আলোয় ফেরার এক চিরন্তন গল্প। আজ দ্বিতীয় দিন। বালির মূলভূমি পিছনে ফেলে চললাম নুসা পেনিডা। নুসা পেনিডার বন্দরে পা রেখেই বেরিয়ে পড়লাম পশ্চিমের পাহাড়ি পথ ধরে। গন্তব্য বিখ্যাত কেলিংকিং বিচ। কেলিংকিংয়ে পৌঁছে থমকে গেলাম। এ দৃশ্যের জন্যে আগে থেকে প্রস্তুত থাকা অসম্ভব। এই সুবিশাল পাহাড়ের বুকে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব পুনরুদ্ধার করলাম। খুবই ছোট, হালকা লাগলো বেশ। আমি যদি এতটা ছোট হই তাহলে আমার সমস্যাগুলো কতটুকু। আর অদ্ভুতভাবেই উপলব্ধি করলাম ছোট হওয়া লজ্জার নয়, এ পরম মুক্তি। পরদিন উঠলাম রাতের শেষ প্রহরে। চারিদিকে মিশমিশে কালো অন্ধকার। নুসা পেনিডার রাস্তা সহজ নয়। ঘন জঙ্গলের ভেতর দিয়ে ভাঙাচোরা এবড়ো খেবড়ো পাহাড়ি পথ।
অন্ধকারে আরও বেশি কঠিন, তবু এগিয়ে গেলাম। গন্তব্য ডায়মন্ড বিচ। পৌঁছালাম প্রায় ঘন্টা দেড়েক পর। সামনে নিকষ কালো পৃথিবী, কানে এলো ঝিঁঝির ডাক আর দূরে ঢেউ ভাঙার শব্দ। কিছুক্ষণ অপেক্ষা করার পর লক্ষ্য করলাম একটা মশাল জ্বলে উঠল দিগন্তে, আর চোখের নিমেষে সেই মশালের লেলিহান শিখা দাবানলের মতো ছড়িয়ে গেল গোটা আকাশে। ভোরের আকাশে রচিত হলো ভালো লাগার এক অনন্য জেনেসিস। ফিরে এসে হোটেলের ইনফিনিটি পুলে ভাসলাম সকালের রোদে। ভাসমান ট্রেতে এলো ফল, কফি, প্যানকেক। জীবনের প্রথম ফ্লোটিং ব্রেকফাস্ট। ক্লান্তি ছিল, কিন্তু সেই অলস্যের একটা আলাদা মিষ্টতাও ছিল। আজ বিকেলে বালির মূল ভূমিতে ফেরা। সামনে অপেক্ষা করছে উবুদ। এই শহর বালির প্রাণ, তার আত্মা, বালির সংস্কৃতির কেন্দ্রবিন্দু। উবুদে সকাল শুরু হয় অন্যভাবে। ধূপের ধোঁয়া মিশে যায় আকাশে, আর মাটির খুব কাছে মানুষ রেখে যায় তাদের বিশ্বাস। পরম যত্নে গড়া তালপাতার ছোট্ট ডালি, তার উপর সাজানো হয় 4 রঙের ফুল। তৈরি হয় কানাং শাড়ি, ভগবানের নিত্য নৈবেদ্য। এখানে প্রার্থনা কোনো আয়োজন নয়, এটা অভ্যাস, শ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক। কেউ দেখে না, কিছু বলেও না, তবুও প্রতিদিন একই যত্নে একই নিবেদন। বেলা বাড়ার সাথে জেগে ওঠে শহর। অলিগলির ভেতর শুরু হয় গল্প লেখার কাজ। কাঠের গায়ে, রঙের স্তরে বা আঙুলের ছোঁয়ায় একজন কারিগর নিঃশব্দে নিজের ভেতরের ছবিটা বাইরে এনে রাখে। ছেনি হাতুড়ি দিয়ে লিখে ফেলে তার না বলা গল্প। আর এসব শিল্প বিকোয় উবুদ আর্ট মার্কেটের সারি সারি দোকানে। বিকেলে গেলাম ক্যাম্প ওয়ান রিজওয়াক। সরু পথ, দুপাশে সবুজ উপত্যকা, ঘাসের মাথায় আটকে দিনের শেষ আলো। শুধু পাখির ডাক ছাড়া বিরাজ করছে অদ্ভুত নীরবতা, যার নাম দেওয়া কঠিন। কি বলবো একে, শূন্যতা নাকি নীরবতার পরিপূর্ণতা? উবুদের সংস্কৃতির আরও একটা দিক আছে, যেখানে গল্প বলা হয় সুরে। বিভিন্ন দৈর্ঘ্যের বাঁশ কেটে তাকে কাঠের কাঠামোয় বেঁধে তৈরি হয় রিন্ডিক। আঘাত পড়লে বেরিয়ে আসে শতাব্দী প্রাচীন সুর গেমলান। এখন সন্ধ্যে 7টা। শেষ 2 ঘন্টা ধরে উবুদের আঁকাবাঁকা গলিতে খুঁজে চলেছি, যদি কোথাও গেমলান শুনতে পাই। মন্দিরে, বাজারে, পথচারীদেরও জিজ্ঞাসা করলাম, উত্তর একটাই, জানা নেই। আরও প্রায় 1 ঘন্টা কাটল। ঘড়ির কাঁটা রাত 8টা ছুঁই ছুঁই। পা ব্যথা করছে, খিদে পেটে মোচড় দিচ্ছে, গা গোলাচ্ছে। মাথার ভিতর জমা হচ্ছে রাগ আর মনে বিরক্তি। বন্ধুদের মুখের দিকে তাকিয়ে ভাবলাম, আর না। সামনেই একটু দূরে একটা ওয়ারুম দেখা যাচ্ছে। ঠিক হলো, ওখানেই সারা হবে রাতের খাবার। রেস্তোরাঁর দরজায় গিয়ে দাঁড়াতেই থমকে গেলাম। 2 জন মানুষ, হাতে বিশেষ হাতুড়ি, সামনে সাজানো বাঁশের সারি, স্বতঃস্ফূর্ত ছন্দে আঘাত করে চলেছে বাঁশের উপর। খাবারের গন্ধ ও মানুষের কোলাহলের মাঝে নিজেকে আলাদা করে চিনিয়ে দিচ্ছে গেমলান। আবারও প্রমাণ হলো বালি কতটা অদ্ভুত। সংস্কৃতি এখানে আলাদা কিছু না, সে মিশে আছে নিত্য জীবনে, গলির ভিতরে, রাস্তার উপর বা কোনো এক ক্লান্ত সন্ধ্যায়, যখন সে নিজেই ধরা দেয় আমাদের সামনে। উবুদের শিল্প আর সংস্কৃতির মাঝে একটা দিন কাটিয়ে আজ পাড়ি দিলাম উত্তরের দিকে। মসৃণ আঁকাবাঁকা চড়াই রাস্তা, দিঘির পাড়ের মেঘে ঢাকা গ্রাম। আরও একটু ওপর দিকে উঠলে এই মেঘগুলো নেমে আসে রাস্তায়। কখনো তারা আড়াল করে দৃষ্টি, তো কখনো ভিজিয়ে দেয় গা। বান্নুমালা জলপ্রপাত পৌঁছাতে পেরোতে হয় এই উত্তরের 58 কিমি রাস্তা। পুচকে পাহাড়ি নদীর কাঁধে হাত রেখে পায়ে হেঁটে নামতে হয় শেষের পথটুকু। পিচ্ছিল সিঁড়ি, ভেজা মাটি,
ভাঙা রেলিং, জঙ্গলের ভিতর দিয়ে আসে ছেঁড়া ছেঁড়া সূর্যের আলো। এরপর একটা বাঁক নিলে কানে আসে শব্দটা। তারপর বান্নুমালা দেখে ফেরার পথ ধরলাম। ধীরে ধীরে পাতলা হলো জঙ্গল। একটু একটু করে দূরে সরে গেল পাহাড়। আর তখনই হঠাৎ করে এক নতুন পৃথিবী উন্মোচিত হলো সামনে। জাতিলুইর ধানের সিঁড়ি, দিগন্ত বিস্তৃত, ধাপে ধাপে নেমে আসা সবুজ ধানের ক্ষেত। সবুজ এখানে এতটাই গাঢ় যে মনে হয় কেউ রং ঢেলে দিয়েছে। এই সবুজের সিঁড়ি বালিনিজ কৃষকদের হাজার বছরের পরিশ্রমের ফসল। না ছিল কোনো আর্কিটেক্ট, না কোনো ইঞ্জিনিয়ার, ছিল তাদের শতাব্দী প্রাচীন দর্শন, ত্রিহিতকরণ। তিনটে সম্পর্ক যার উপর জীবন দাঁড়িয়ে: মানুষ আর ঈশ্বর, মানুষ আর মানুষ, মানুষ আর প্রকৃতি। পাহাড়ের উপর অবস্থিত ব্রাতান হ্রদের জল ব্যবহৃত হয় কৃষিকাজে। কৃষকেরা এই জলকে মনে করল দেবীর দান। কৃতজ্ঞতা স্বরূপ হ্রদের ধারে তৈরি হলো জলদেবী দানুর মন্দির। এভাবেই তৈরি হলো ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক। সেই সময় জন্ম নিল সুবাক, বালির শতাব্দী প্রাচীন সমানভাবে জল বন্ধনের শিল্প। কোন ক্ষেতে কখন জল যাবে, কতটুকু যাবে, কিভাবে ভাগ হবে, এই সব সিদ্ধান্ত নিল কৃষকেরা মিলে। কোনো দলিল নেই, কোনো আদালত নেই, আছে শুধু প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশ্বাস। এভাবেই জল হয়ে উঠল মানুষে মানুষে সম্পর্কের বন্ধন। এই মাটি, এই ধাপ, এই ফসল, এটা প্রকৃতির সাথে সম্পর্ক। 2012 সালে ইউনেস্কো এই ধানের সিঁড়ি ও জল বন্ধনের ব্যবস্থাকে বিশ্ব সম্পদ বলেছে। ইউনেস্কো দেয়া এই স্বীকৃতি এখানকার সৌন্দর্যের জন্য না, এ স্বীকৃতি মানুষের বিশ্বাস ও জীবনবোধের জন্য। উত্তর বালি আমাদের অনেকটা নিংড়ে নিয়েছিল, তাই আজকের পরিকল্পনা একদম সামান্য: উবুদের আশেপাশে নিজেদের মতো ঘুরে দেখা। তেগালালাঙের ঢালে আলাসারণ, এই জায়গাকে অনায়াসেই বড়দের ডিজনিল্যান্ড বলা যায়। বালি সুইংয়ে উঠলাম। এক মুহূর্ত সব স্থির, তারপর শুধু আকাশ আর নিচে অসীম সবুজ। বুকের ভিতর ভয় আর আনন্দ একসাথে চিৎকার করে উঠল। কোনটা বেশি ছিল আজও জানি না। সেই সবুজ থেকে বের হয়েই ঢুকে পড়লাম আর এক সবুজে, তেগালাসারির কফির বাগান। কফি বাগানে ঢুকে একটা ছোট্ট প্রাণীর সাথে আলাপ করলাম। এশিয়ান পাম সিভেট, স্থানীয় নাম লুয়াক। তবে সে খুব একটা আলাপ করতে ইচ্ছুক বলে মনে হলো না। চোখে মুখে তার এক রাস বিরক্তি। পৃথিবীর অন্যতম দামি লুয়াক কফির জন্ম এই প্রাণীটার থেকে। বীজ থেকে কাপ পর্যন্ত পুরো প্রক্রিয়া দেখলাম চোখের সামনে। টেস্ট করলাম 12 রকমের ভিন্ন স্বাদের চা ও কফি। কাপ রাখলাম, রাস্তায় নামলাম। বিকেল হয়ে আসছে, আলো একটু নরম, ছায়া একটু দীর্ঘ। ঠিক এই আলোতেই পেঙ্গলিপুরাম সব থেকে সুন্দর। পেঙ্গলিপুরাম এশিয়ার অন্যতম পরিষ্কার গ্রাম, কিন্তু এই গ্রামের আসল পরিচ্ছন্নতা তার রাস্তায় নয়, মানুষের চোখে। সরল, শান্ত, নিজেদের নিয়ে সন্তুষ্ট। সেখানে বসে রইলাম কিছুক্ষণ। শরীর একটু ঠান্ডা হলো, মন হলো ধীর। আজকের এই শান্তিটুকু তুলে রাখতে হবে, কারণ পরের দিন অতিক্রম করতে হবে প্রায় 160 কিলোমিটার পথ। অপেক্ষা করছে আমাদের সবচেয়ে কঠিনতম দিন। উবুদ থেকে উত্তর পূর্ব 30 কিমি পথ পেরিয়ে চলে এলাম ভলক্যানিক ক্রেটার লেক দানাউ বাতু। শান্ত জলের বিশাল দিঘি, চারিদিকে প্রাণে ভরপুর সবুজ পাহাড়। আবার এই সবুজের শেষেই মাথা তুলে দাঁড়িয়ে বালির জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট বাতু। ঢালের কালো ছাই এখনো বহন করে শেষ বিস্ফোরণের চিহ্ন। বাতুরের মতোই বালির আর এক জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট আগুং। এই আগুংয়ের ঢালে সমুদ্রপৃষ্ঠের 1000 মিটার উপরে অবস্থিত
বালির মাতৃমন্দির বেশাকি গ্রেট টেম্পল। ঊর্ধ্বগামী 6টি স্তরে আন্তঃসম্পর্কিত 23টি ছোট মন্দির একত্রে এই মন্দির প্রাঙ্গণ, যা বালির মধ্যে সবথেকে বড় ও প্রাচীনতম। প্রতি বছর এপ্রিল মাসে বেশাকি মন্দিরে অনুষ্ঠিত হয় আইবিটিকে উৎসব। বালিনিজরা মনে করে তাদের আরাধ্য স্বয়ং এই সময় নেমে আসেন মর্তে। কৃতজ্ঞতা স্বরূপ লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় তাদের পবিত্রতম মন্দিরে। আইবিটিকে উৎসবের ব্যাপারটা না জেনেই আমরা পৌঁছে গিয়েছিলাম বেশাকি মন্দির দর্শনে। গিয়ে দেখলাম ভগবানের প্রতি মানুষের বিশ্বাস এবং ধর্মের প্রতি নিষ্ঠার এক সুন্দর উদাহরণ। পৌঁছালাম তীর্থগঙ্গা ওয়াটার প্যালেস। 1946 সালে নির্মিত কারেঙ্গাসেম অঞ্চলের শেষ রাজা গুস্তি বাগুস জেলান্তিকের প্রমোদ প্রাঙ্গণ ছিল এই জলপ্রাসাদ। বেশ লাগলো জায়গাটা। তীর্থগঙ্গা দেখে বেরিয়ে পড়লাম আজকের শেষ গন্তব্যের উদ্দেশ্যে, বালি ভ্রমণের সবচেয়ে প্রতীক্ষিত আকর্ষণ, দ্য গেটস অফ হেভেন। লেম্পোয়াং মন্দির যখন পৌঁছালাম, আকাশে ফিকে হয়ে এসেছে সূর্যের শেষ রশ্মি, ঠিক যেমনটা চেয়েছিলাম। কোনো ভিড় নেই, মন্দির চত্বরে শুধুই আমরা। আর ছিল মেঘ। মেঘ এতটাই বেশি ছিল যে মন্দিরের ভিতরে ঢুকে ঝাপসা করে দিচ্ছিল দৃষ্টি। তাকালাম সেই পাথরের থাম দুটোর দিকে। এরই পেছনে ওই দূরে মাউন্ট আগুনের থাকার কথা ছিল, কিন্তু হায় রে মেঘ, স্বর্গের দরজায় দাঁড়িয়ে আজ স্বর্গ অধরা। অগত্যা কিছু ছবি তুলে আর ভরাক্রান্ত এক মন নিয়েই ফিরে এলাম। এটাই হয়তো ঠিক, কিছু স্মৃতি অপূর্ণ বলেই মনে থেকে যায় সারা জীবন। এই কদিন প্রচুর ঘুরলাম। উত্তরের ভাসমান মন্দির থেকে ধানের সিঁড়ি, পূর্বের মাতৃমন্দির থেকে গেটস অফ হেভেন, বা দক্ষিণের সেই প্রাচীন প্রহরী। অনুভব করলাম উবুদের সংস্কৃতি। এবার থামতে হবে, ফিরতে হবে নিজ ঠিকানায়। সর্বশেষ আর একটা চোখ ধাঁধানো স্থাপত্যের সাক্ষী হব, তানহালট। বাড়ি ফিরলাম, শরীরে ক্লান্তি কিন্তু মনে অনেকটা শান্তি নিয়ে। সঙ্গে আরও কিছু ছোট ছোট জিনিস, যার মধ্যে লুকিয়ে আছে আস্ত একটা গল্প। এই গল্প এখানেই শেষ। হয়তো আবার কোনো একদিন অন্য কোনো পথে, অন্য কোনো আকাশের নিচে শুরু হবে নতুন পথ চলা, লেখা হবে নতুন কোনো কাহিনী। ততদিন বালি থাক এই বন্ধ ডায়েরির পাতায় আর আমার মনের মণিকোঠায়।